ডাবের জলে প্রচুর পটাশিয়াম থাকে, যা ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়। দারুণ খেতে। এর মধ্যে ভিটামিন সি আর কার্বোহাইড্রেটও থাকে, তাই এটা এনার্জির ভালো উৎস। ব্যাপারটা মোটেই আশ্চর্যের নয় যে কেন পলিনেশিয়ানরা এই গাছকে জীবন বৃক্ষ বলে ডাকে। আমি 2005-এর সুনামির এক সার্ভাইভারের কথা জানি, যাকে একটা নির্জন দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছিল, আর সে শুধুমাত্র ডাব আর নারকোল খেয়ে প্রায় 25 দিন মতো বেঁচে থাকতে পেরেছিল। আর এর থেকেই বোঝা যায় যে সত্যি এগুলো কত বড় লাইফ সেভার হতে পারে। এই বছরই নৌকোডুবি হয়ে দুজন নাবিক একটা দ্বীপে 1 সপ্তাহ কাটায়। নৌকো ভাঙা টুকরো আঁকড়ে এক রাত কাটিয়ে তারা ভেসে একটা দ্বীপে এসে ওঠে, যেখানে পানীয় জল ছিল না। 7 দিন ধরে ডাব, নারকোল আর শেলফিশ খেয়ে থাকার পর একটা বিমান তাদের হাতে তৈরি ফ্ল্যাগ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। কিন্তু যদি কেউ উদ্ধার করতে না আসে, এই দ্বীপে আমার দ্বিতীয় দিন শুরু হলো। এইরকম পরিস্থিতিতে পড়লে আপনার এখন সবার আগে দরকার খাবার। আমি সমুদ্রে নেমে দেখব কপালে কি জোটে। প্রথমে আমাকে একটা বর্ষা বানিয়ে নিতে হবে। এই বাঁশের ডান্ডাটা দিয়ে সেইটা আমি বানাবো। বাঁশ যাতে ফেটে না যায় সেই জন্য আমাকে আরো কিছু জবা গাছের ছাল এর সঙ্গে বেঁধে নিতে হবে। এইবার আমি বাঁশের মাথাটা চিরে নেব আর এইটাকে আস্তে আস্তে গুঁজে দেবো আমি এখানে, যাতে আমি এটাকে চেঁচে 4টে খুব ধারালো মুখ বানাতে পারি। যত ছুঁচলো বানাবো ততই কোনো একটা মাছ ধরতে আমার সুবিধে হবে, অবশ্য যদি কপালে থাকে। জলের মধ্যে আত্মরক্ষা করতে হলেও এইটা আমার কাজে দেবে, কারণ এখানকার জলে হাঙররাও শিকার করে। এবার বেশ ধারালো হয়ে উঠেছে, আর মাছ ধরার জন্যে এর থেকে ভালো বর্ষা আমি আর বানাতে পারবো না এখন। যদি আমি মাছ ধরতে পারি তাহলে প্রচুর মাছ পাবো, কিন্তু এ কাজে ঝুঁকি রয়েছে। কিছু মাছ এখানে বিষাক্ত, কোনোটা আবার আক্রমণ করতে পারে, তাই অন্ধকার খাঁজখোঁজ থেকে হাত দূরে রাখুন, কারণ ভয়ঙ্কর ইল মাছেরা যা দেখবে সেখানেই আক্রমণ করবে। ওই মাছ খাবার চেষ্টাও করবেন না। মোরে ইল থেকে সিগুয়েটেরা হতে পারে। আমেরিকাতে সামুদ্রিক খাবার থেকে এই ফুড পয়জনিংই সবচেয়ে বেশি হয়। আমি মাত্র মিনিট 2 দম আটকে রাখতে পারবো, আর তারপরেই জলের ওপরে ভেসে উঠব। সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষ সবচেয়ে কম সময় দম আটকে রাখতে পারে। কিন্তু আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। পেটে একটু খাবার পড়লে আমার শরীর আর মনের জোর অনেকটা বাড়বে। সামুদ্রিক কচ্ছপ খেতে ভালো হয়, কিন্তু 1970-এর দশকের শেষের দিকে এটা বিপন্ন প্রাণীর তালিকায় ঢুকে পড়েছে, তাই একেবারে মরিয়া অবস্থায় পৌঁছানোর আগে এইটাকে খাবার কথা ভাবব না। জলের নিচে দম ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু আমি প্রথমে ডুব দেওয়ার সময় যতক্ষণ পারছিলাম এখন তার চেয়ে বেশিক্ষণ দম আটকে রাখতে পারছি, আর আমার সেটাই করা দরকার। আস্তে আস্তে সময়টাকে বাড়ানো। কিন্তু এখানে আমি হাঙরের সামনে পড়ব বলে তো আশঙ্কা করিনি। ভাগ্য ভালো যে এটা স্যান্ডবার শার্ক, এখানকার সবচেয়ে কম হিংস্র প্রজাতির মাছেদের একটা। কিন্তু এ যখন আছে অন্যরাও থাকতে পারে, তাই আমাকে চটপট জল থেকে উঠতে হবে। তাই বলে আমি হাল ছাড়ব না। যে কোনো টিকে থাকার পরিস্থিতিতে আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। কোনো চেষ্টায় ফল না পেলে নতুন কোনো প্ল্যান বানান। প্রশান্ত মহাসাগরের দ্বীপের বাসিন্দারা একটা প্রথাগত কায়দা কাজে লাগায়, সেটাই আমি এখন করব। আমি একটা গাছ খুঁজছি যা দিয়ে মাছে বিষ দেওয়া যায়। টিউবা প্লান্ট গোটা প্যাসিফিকে পাওয়া যায়। এর চিরপরিচিত ডিম্বাকার পাতা আর পাওয়া যায় সমুদ্র তীরের কাছাকাছি। এর বিষ থাকে শেকড়ে,
এর তাজা ছোট শিকড়গুলোই ব্যবহার করতে হয়, কারণ সেগুলোই সবচেয়ে বেশি টক্সিক। ভাটার সময় মাছ প্রায়শই এইরকম পাথরের খাঁজে জমা জলে আটকে পড়ে। আমি এখন যেটা করছি, এই টিউবার শিকড়গুলোকে থেতো করে নিচ্ছি যাতে এর তেল বেরিয়ে আসে। আর এটাই কিন্তু মোক্ষম উপায়। এইগুলোকে ভালো করে পিষে নিয়ে তারপর জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হয়, এই যে এইভাবে। কয়েক মিনিটের মধ্যে এখানে কোনো মাছ আটকে পড়লে সেটা উপরে ভেসে উঠবে। এই গাছ আর এর শেকড়ে রটেনান থাকে, এক প্রাকৃতিক টক্সিন যা এখানকার আদি বাসিন্দারা বহু যুগ ধরে সংগ্রহ করছে মাছ ধরার জন্যে। মানুষের ওপরে এই বিষের কোনো প্রভাব নেই, তাই নিশ্চিন্তে মাছ খাওয়া যায়। দারুণ খানাস্টেক হলো এই আমার ডিনার। মাছ যখন ধরতে পেরেছি, এইবার এগুলোকে আমি রান্না করব। এর জন্য আমি যেটা করব, আমি মাছগুলোকে এমন একটা ওভেনে বেক করব যার নাম ইমু। এটা আসলে একটা ট্র্যাডিশনাল হাওয়াইয়ান রক ওভেন। এই ওভেনে রান্না করার ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল, কিন্তু সাধারণত এইটাকে ঠিকঠাক করে করার মতো সময় আমার হাতে নেই। এই জন্য প্রথমেই আমি এইভাবে একটা গর্ত খুঁড়ে নেব। এইবারে আমি আগে যে বিশাল নোজ টুইজারটা বানিয়ে রেখেছি, যেটা দুর্দান্ত জিনিস, সেটা দিয়েই একটা গরম পাথর তুলে নিয়ে এই গর্তটার মধ্যে রাখবো। এগুলো প্রচণ্ড প্রচণ্ড গরম হয়। এইবারে মাছগুলোকে পাতায় মুড়ে এর মধ্যে দিলে আস্তে আস্তে বেক হতে থাকবে। এই পাথরগুলো ঘন্টার পর ঘন্টা এইরকম গরম থেকে যাবে। তাছাড়া বালি খুব ভালো ইনসুলেটর। এবারে আমি মাছগুলোকে কি করব জানেন? এই টি ট্রি পাতায় এইভাবে মুড়ে নেব। এই টি ট্রি পাতা পলিনেশিয়ানদের কাছে ভীষণ মূল্যবান। এই পাতার অনেক ঔষধি গুণ আছে, অ্যান্টি এজিং গুণ আছে বলে জানা যায়, যা খুবই ভালো। কিন্তু ভালো হলো যে এর ফলে মাছটা আরও সুস্বাদু হবে, ময়েশ্চার বেরিয়ে যাবে না। এই পুটুলিটা আমার আলটিমেট স্টিমারের ঠিক মাঝখানে থাকবে। এইবারে এর একটা প্রান্ত এইভাবে একসঙ্গে বেঁধে নেব। এইবার এইটাকে ওভেনে দিয়ে দেওয়া যাবে। প্রথমে আরও কয়েকটা পাতা এইখানে বিছিয়ে দেব, তারপরে আমি পুটুলিটা রাখবো আর তার উপরে আরও পাতা চাপিয়ে দেব। এবার গর্ত বুঝিয়ে এভাবেই রেখে দিই। ঘন্টাখানেক সময় গেলেই এটা তৈরি হয়ে যাবে। আর আমি বেশিক্ষণ অপেক্ষাও করতে পারছি না, দেখি কি হয়। যতক্ষণে মাছ রান্না হচ্ছে, আমি নারকোল থেকে তেল বের করে ফেলি। নারকোলের তেল আমাকে রোদ আর নোনা জল থেকে রক্ষা করবে। আমি যা করব তা হলো নারকোলের শাঁস পিষে তার থেকে তেল বের করব। আমি কখনোই সানস্ক্রিনের মতো মোলায়েম দেখতে কিছু বানাতে পারবো না, শুধু এইটাকে ততটা পিষতে চাই যাতে এর থেকে তেলটা বেরিয়ে আসতে থাকে। আর এই তেলটাই আমি গায়ে মাখবো, যা আমাকে এখানকার নোনা জল, সর্বত্র যে ঘষা খেয়ে ছড়ে যাচ্ছে আর এই রোদ, এইসবের হাত থেকে সুরক্ষা দেবে। এবার আমি এই মণ্ডটাকে হাতে একটুখানি নিয়ে এইভাবে ঘষে নেব। এই দেখুন, দেখেছেন কেমন তেল বেরিয়ে আসছে? এতে চামড়া অনেকটা সুরক্ষা পাবে। এতক্ষণে মাছ রান্না হয়ে যাবার কথা। এই যে দেখুন, মাছের খুদে চোখগুলো ঠেলে বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছি এখানে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। এইটাকে টেনে বের করে আনি, দেখুন কেমন চোখ ঠেলে বেরিয়ে আসছে। দেখে বোঝাই যাচ্ছে যে রান্না হয়ে গেছে, তার মানে খাওয়া যায়। এখানে আমি যতদিন খুশি থাকতে পারি, কিন্তু ইতিহাস বলে যে চিরকাল জাহাজডুবি হওয়া নিঃসঙ্গ নাবিকরা বাড়ি ফেরার জন্য সর্বস্ব পণ করে সমুদ্রে ভেসে পড়েছে। আমি যেটা আগাগোড়াই করতে চেয়েছি সেটা হলো একটা ভেলা তৈরি করে সমুদ্রে ভেসে পড়া। আমি নিজেকে প্রশান্ত মহাসাগরের মাঝখানে কোনো একটা দ্বীপে আটকে পড়া মানুষের জায়গায় রেখেছি। আমার শেল্টার আছে, খাবার জোগাড় করেছি। আমি উদ্ধার পাবার অপেক্ষায় সপ্তাহর পর সপ্তাহ এখানে থাকতে পারি, কিন্তু দ্বীপের খাবার জল যদি ফুরিয়ে যায়, তখন বাঁচার একমাত্র উপায় হলো দ্বীপ থেকে বেরিয়ে পড়া, আর আমি সেটাই করব। প্রাচীন পলিনেশিয়ানরা যেসব ক্যানিউ কিংবা নৌকা চড়ে শত শত কিলোমিটার পাড়ি দিত, সেগুলো অনেকটা এইরকম দেখতে হতো।
যখন তারা আরো দূরে যেতে চাইতো তখন কি করতো, নৌকার এক পাশে এইরকম কাঠামো বা আউটরিগার বানাতো, ফলে এইরকম একটা চেহারা হতো। এই জিনিসটা নৌকার স্টেবিলিটি বাড়াতো। কিন্তু আমার হাতে না আছে এত বড় ক্যানিউ বানাবার সময়, না আছে দরকারি যন্ত্রপাতি, কিন্তু আমার হাতে আছে অসাধারণ সব রসদ, জঙ্গল ভর্তি বাঁশ গাছ আর বাঁধার নানা রকম জিনিসপত্র। আর আমি যা বানাতে পারি তা অনেকটা ক্যাটাম্যারনের মতো দেখতে। এই জিনিসের আদলে তৈরি একটা জোড়া ভেলা, সেটা হয়তো এত সুন্দর দেখতে হবে না, কিন্তু স্টেবিলিটি থাকবে, আর তাতে চড়ে আমি দ্বীপ ছেড়ে বেরোতে পারবো। সমুদ্রযাত্রীরা হাজার হাজার বছর ধরে বাঁশ কাজে লাগিয়েছে, কারণ বাঁশ খুবই মজবুত আর সহজে ভেসেও থাকে। বাঁশের দুটো গাঁটের মাঝখানে এয়ার পকেট থাকে, এমনকি বাঁশের গায়ে ছোট ছোট এয়ার চেম্বারও থাকে। একটা বাঁশ গাছ কাটতে হলে আমাকে বাঁশের গোড়ায় আগুন জ্বালাতে হবে। তার কারণ এই যে কোনো মতেই আমি শুধু ছুরি দিয়ে বাঁশ কাটতে পারবো না, তাতে অনন্তকাল লেগে যাবে। তবে তার আগে আমাকে বাতাস ভরা জায়গায় একটা ফুটো করতে হবে, কারণ বাঁশের ভেতরে দুটো গাঁটের মাঝখানে প্রচুর বাতাস থাকে। আর আমি যদি বাঁশের গায়ে ফুটো করে না নিই, তাহলে আগুন দেবার পর বাঁশ গরম হলে বাতাস বেরোবার জন্য সেটা একেবারে ফেটে যেতে পারে। তাই আমি ছুরির ডগাটা এখানে লাগিয়ে ঠুকে ঠুকে একটুখানি ফুটো করব। বাঁশটা অসম্ভব শক্ত, কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি বাঁশে ফুটো হয়েছে, এর মধ্যে দিয়ে বাতাস বেরিয়ে আসবে। এইবার আমি আগুন জ্বালাবার জন্য আমার ক্যাম্পফায়ার থেকে একটা অঙ্গার নিয়ে আসবো নারকলের ছোবড়ায় করে। আর দেখুন, এটা এখনো জ্বলছে। হ্যাঁ, এখনো আগুন আছে। আমি এখানকার শুকনো ঘাস পাতা এখানে দিয়ে দিতে পারি। এই যে এইগুলো। আরেকটু হলেই আগুন নিভে যাচ্ছিল। আমাকে আবার 1 কিলোমিটার জঙ্গল পেরিয়ে আবার অঙ্গার নিয়ে আসতে হলেই হয়েছিল তাহলে। ও দারুণ! আমাকে এবার পুরো জিনিসটাকে জবা গাছের ছাল দিয়ে বেঁধে ফেলতে হবে। এই সাদামাটা ক্যাটাম্যারনের মতো ডিজাইন ভেলাটাকে অনেক বেশি স্টেবিলিটি দেবে, আর আমি ওর রসদ রাখার জায়গা পাবো। এইটাকে কতক্ষণে জলে নামাবো সেটাই এখন ভাবছি। এইটাকে যথেষ্ট মজবুত আর নমনীয় হতে হবে, যাতে প্রচণ্ড বেগে জলের ওঠা পড়া আর ঢেউয়ের ধাক্কা সামলাতে পারে আর আমাকে জলের ওপরে রাখে। যেহেতু ভেলাটা খুব ভারী হবে, তাই এটাকে বাঁশের রোলারের ওপর বানিয়েছি, যাতে জলে নামানো সহজ হয়। এবার আমার দরকার একটা পাল। সেটা ছাড়া সমুদ্রে গেলে স্রোত কিংবা কারেন্টের ভরসায় থাকা ছাড়া গতি নেই। পুরো ভেলাটার মধ্যে এই একটাই অংশ রয়েছে যেটা আমার একদমই জানা নেই। আমি একটা পাল বানাবার চেষ্টা করছি, কিন্তু এটা এমন একটা জিনিস যা আমি আগে কখনো বানাইনি। আর সত্যি বলছি, আমি জানি না এটা আদৌ কাজ করবে কিনা। আমি পামের পাতাগুলো একসঙ্গে বুনে নিয়ে আমার পালটা তৈরি করব, আর তারপর গোটা পালটাকে ধরে রাখার জন্যে পুরোটাকে ঘিরে একটা ফ্রেম তৈরি করব। এইভাবে এগুলো আড়াআড়ি রাখলাম। এইগুলো আরো কয়েকটা দিয়ে দিলাম, তারপর পুরোটা একসঙ্গে বেঁধে নেব। এতে কাজ হলেও হতে পারে, কিন্তু আমি সত্যি জানি না এটা উত্তাল প্রশান্ত মহাসাগরের ধকল কতদূর সহ্য করতে পারবে। আমি ঠিক করলাম দূর সমুদ্রের অবস্থা কিরকম সেটা একবার দেখে নেব, তবে পরিস্থিতি ভালো নয়। যতক্ষণ না ট্রেড উইন্ডস একটু কমছে, আমি কোনো মতেই দ্বীপ ছেড়ে বেরোতে পারবো না। একবার দেখুন শুধু তাকিয়ে, জলে সাদা ফেনা একেবারে গুলিয়ে উঠছে, শুধু দেখলেই ভয় করতে থাকে। যতদূর চোখ যায় সমুদ্রের একই রকম চেহারা। সমুদ্র এরকম উত্তাল হলে যে কোনো ভেলায় বিপদে পড়বে। আমাকে বাতাস কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরেই জলের মধ্যে দিয়ে একটা জিনিস আমার চোখে